জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের বিবিএস প্রথম বর্ষের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সকল ছাত্রছাত্রীদের আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ খালেদ হাসান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। সকলকে বর্তমানে বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে তোমরা সবাই বাংলাদেশ সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ঘরে আসো, নিরাপদে আসো, ভালো আসো এই আশা করি এবং ভালো থাকো সেই দোয়া করি। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রিন্সিপালস অফ ফিনান্স অর্থায়নের নীতিমালা বিষয়ের সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ে টাইম ভ্যালু অফ মানি নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় নোট করে নেবে। তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানি। তোমরা সবাই লিখে নাও, টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য। তাহলে বিষয়বস্তুর ভিতরে আমরা যেটা দেখছি সেটা হলো যে এখানে তিনটা শব্দ আছে। একটা আছে টাইম, আর একটা আছে ভ্যালু এবং মানি। টাইম মানে সময়, ভ্যালু মানে মূল্য, মানি মানে অর্থ। অর্থের সময় মূল্য। তাহলে আমরা টাইম বলতে কি বোঝায়? টাইম বলতে সময়কে বোঝাচ্ছে। ধরে নিলাম এইখানে 0, সামনের দিকে এইখানে হলো 1 বছর পর। তাহলে এটা হচ্ছে বর্তমান সময়, সামনে আগালে এটা হলো 1 বছর পরের সময়। এবং মানি বলতে কি বোঝাচ্ছে? মানি বলতে টাকা বোঝাচ্ছে। আমার কাছে, তোমার কাছে যে পকেটে যে টাকা আছে সেইটা। ধরে নিলাম এইখানে টাকা আছে হলো 100 টাকা। তাহলে সময় আমরা পেলাম 1 বছর, টাকা পেলাম 100 টাকা। এবং এই টাকার যে অবস্থা, এই অবস্থাটা আজকে বর্তমান সময়ে 100 টাকা, 1 বছর পরে কত টাকা থাকবে? 100 টাকা থাকবে? বা এই টাকার মূল্যটা কি আজকে 100 টাকাই থাকবে, না ভবিষ্যতে কমবে, না বাড়বে? সেটাই হলো অর্থের সময় মূল্য। অর্থাৎ মূল্যটা কীরকম থাকবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ অর্থের সময় মূল্য। অর্থাৎ দেখব যে আমরা আজকের 100 টাকা 1 বছর পরে কীরূপ ধারণ করছে বা কতটুকু বাড়ছে বা কমছে সেটা আমরা জানব। ধরে নিলাম যে এই 100 টাকা আমার কাছে আছে, এই টাকাটা আমি আমার এই আশেপাশে যে ব্যাংক আছে সে ব্যাংকে জমা রাখবো। এখানে আছে পাশে উপজেলার ভিতরে সোনালী ব্যাংক আছে। ধরে নিলাম যে সোনালী ব্যাংকে টাকাটা আমি 1 বছরের জন্য জমা রাখবো। তাহলে 1 বছর পরে 100 টাকা কি 100 টাকাই থাকবে, না কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংক ওই 100 টাকার উপরে একটা নির্দিষ্ট হারে ইন্টারেস্ট দিয়ে থাকে, সুদ দিয়ে থাকে। তাহলে ধরে নিলাম যে ব্যাংক আমার 100 টাকার পরে ইন্টারেস্ট দিচ্ছে হলো 10%। তাহলে 1 বছর পরে যদি আমি আমার আসল টাকাটা এবং 1 বছরের যে সুদ সেটা যদি উঠায় নিতে চাই, তাহলে আমি কত টাকা পাবো বলতে পারবা? তাহলে আমরা পাবো হলো 100 টাকার পরে যদি আমি 10% ইন্টারেস্ট ক্যালকুলেশন করি তাহলে হয় হচ্ছে 10 টাকা। তাহলে 1 বছর পরে আমার আসল হলো 100 টাকা আর ইন্টারেস্ট হলো 10 টাকা। তাহলে আমি পাবো হলো 110 টাকা। তাহলে আজকের 100 টাকা 1 বছর পরে কত টাকা হয়ে যাচ্ছে? মূল্যটা বেড়ে হয়ে যাচ্ছিল 110 টাকা। তাহলে আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান না। 1 বছর পরে 100 টাকার চাইতে আজকের 100 টাকার মূল্যটা বেশি। এটাই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। সময়ের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হচ্ছে, ভেরিয়েশন হচ্ছে, বা অর্থের
পারচেসিং পাওয়ারটা কমে যাচ্ছে, সেই বিষয়টাই নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে আমরা অর্থের সময় মূল্য কাকে বলে যদি বলতে চাই, বা বলতে কি বোঝায় যদি বলতে চাই, তাহলে কি বলতে পারি? বলতে পারি যে ভবিষ্যতের 100 টাকা আর আজকের 100 টাকার মধ্যে ভবিষ্যতের 100 টাকার চাইতে আজকের 100 টাকার মূল্যটা বেশি। এই ধারণাটাই হলো অর্থের সময় মূল্যের ধারণা বা অর্থের সময় মূল্য। তাহলে তোমরা সবাই লিখে নাও অর্থের সময় মূল্য কাকে বলে। আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। টাইম ভ্যালু অফ মানি is a idea that the value of sum of money today time value of money is a idea that the value of sum of money today is worth more than its value in the future. অর্থাৎ ভবিষ্যতের সমপরিমাণ টাকার চাইতে আজকের টাকার মূল্যটা বেশি। এই ধারণাটাই হলো অর্থের সময় মূল্যের ধারণা বা অর্থের সময় মূল্য বলতে বোঝায়, যেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখেছি যে আজকের 100 টাকা 1 বছর পরে হয়ে গেছে 100, ইন্টারেস্ট সহ হয়ে গেছে 110 টাকা, কিন্তু 1 বছর পরের 100 টাকা আর আজকের 100 টাকা সমান না। এই সমান না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আচ্ছা, যদি আমি আরও একটু বোঝানোর আরও একটু বলি, তাহলে যদি আমি এখানে 1 বছরের কাছে যদি টাকাটা 2 বছর জমা রাখি, 1 বছরের কাছে যদি টাকাটা 2 বছর জমা রাখি, তাহলে আজকের 100 টাকা 2 বছর পরে 10% সুদ সহ কত হবে? এটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে হবে কিভাবে? তাহলে হলো এই 110 টাকা 1 বছর পরে সুদ 110 টাকা হচ্ছে, সেই 110 টাকা আরও 1 বছরের জন্য ব্যাংকে যদি জমা রাখি তাহলে সেখানে ইন্টারেস্ট পাবো হচ্ছে 11 টাকা। তাহলে 11 টাকার সাথে আরও যদি 110 টাকা যোগ করি তাহলে হচ্ছে 121 টাকা। তাহলে আজকের 100 টাকা 1 বছর পরে হয়ে যাচ্ছিল 2 বছর পরে হয়ে যাচ্ছিল 121 টাকা 10% সুদের হারে। তাহলে দেখো সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা পরিবর্তন হচ্ছে। 1 বছর পরে হচ্ছে 110 টাকা, 2 বছর পরে হচ্ছে 121 টাকা, 3 বছর পরে আর একটু বেড়ে যাবে। তাহলে আজকের 100 টাকা আর 2 বছর পরের 121 টাকা সমান, কিন্তু 100 টাকা 2 বছর পরের 100 টাকা আর আজকের 100 টাকা সমান না। এতে করে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে অর্থের মূল্যটা কমে যাচ্ছে, বা অর্থের পারচেসিং পাওয়ারটা কমে যাচ্ছে, বা অর্থের মূল্যের পরিবর্তন হচ্ছে। তাহলে অর্থের সময় মূল্যকে আরও অন্যভাবে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে, এখানে সময় হলো 1 বছর থেকে 2 বছর, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাকেও আমরা অর্থের সময় মূল্য বলি। তাহলে অর্থের সময় মূল্য কাকে বলে অন্যভাবে যদি বলতে চাই তাহলে লিখে নাও, টাইম ভ্যালু অফ মানি is the amount change. Time value of money is the change of value of money due to change of time,
অর্থাৎ সময়ের ডিউ টু চেঞ্জ অফ টাইম, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা বলছিল অর্থের সময় মূল্য। সবাই বুঝতে পেরেছো কি? তাহলে লিখে নাও, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা বলছিল অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য নির্ণয় করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমরা এখানে 2 বছর পরে 100 টাকা হয়ে গেছে 121 টাকা, এটা আমরা কোনো ফর্মুলা ইউজ না করে নিজে নিজে করেছি। কিন্তু আমরা যদি এটা ফর্মুলা দিয়ে করতে চাই তাহলে কিভাবে হচ্ছে? আজকের 100 টাকা হয়ে যাচ্ছে 2 বছর পরে 121 টাকা। কিভাবে হচ্ছে? ফর্মুলার মাধ্যমে। আমি যদি ফর্মুলাটা এভাবে লিখি, ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i পাওয়ার n। এখানে কয়টা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্টস আছে। একটা হলো প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ অর্থের বর্তমান মূল্য। আর একটা হচ্ছে আই, ইন্টারেস্ট রেট। আই হচ্ছে ইন্টারেস্ট রেট, লিখে নাও ইন্টারেস্ট রেট। আর এন দ্বারা প্রকাশ করছে নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা। তাহলে ফিউচার ভ্যালু নির্ণয় করতে গেলে আমার যে জিনিসটা লাগবে সেটা হলো 3টা ফ্যাক্টর বা এলিমেন্ট লাগবে। একটা হচ্ছে অর্থের বর্তমান মূল্য লাগবে, সুদের হার লাগবে, আর বছর লাগবে। আমি এখানে উদাহরণে ধরে নিয়েছি হলো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100 টাকা, ইন্টারেস্ট ধরে নিয়েছে হলো 10% অর 0.10 অ্যান্ড বছর হচ্ছে হলো 1 ইয়ার, 1 বছর। তাহলে এইটা যদি আমি ফর্মুলাতে পুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 101 প্লাস 10% 0.10 1 বছর। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভিতরেটা যোগ করলে 1.10 পাওয়ার 1, 100 গুণ 1.10 সমান সমান 110 টাকা। 1 বছর পরে হয়ে যাচ্ছে 110 টাকা। তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার ভ্যালু নির্ণয় করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এবং এই ফর্মুলা দিয়ে যত বড়ই অ্যামাউন্ট হোক না কেন, বছরের সংখ্যা অনেক বেশি হোক না কেন, ইন্টারেস্ট রেট কম হোক আর বেশি হোক, খুব সহজে আমরা এটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে আজকের 100 টাকা 1 বছর পরে হয়ে যাচ্ছে 110 টাকা। তাহলে কি হচ্ছে হলো যে অর্থের মূল্যটা হ্রাস পেয়ে যাচ্ছে। কিভাবে হ্রাস পাচ্ছে? যদিও মনে হচ্ছে 110 টাকা, কিন্তু হ্রাস পাচ্ছে কীভাবে? আমি আজকের 100 টাকার সাথে 110 টাকা যদি 1 বছর পরে, আজকের 100 টাকার সাথে যদি 1 বছর পরে 100 টাকা তুলনা করতে যাই তাহলে তুলনা করা ঠিক হবে না। কারণ কেন ঠিক হবে না? কারণ হচ্ছে আজকে 100 টাকা দিয়ে যে পরিমাণ আমি আমার প্রয়োজন পূরণ করতে পারবো, 1 বছর পরে 100 টাকা দিয়ে সেই পূরণ করতে পারবো না। সেটা পূরণ করতে গেলে আমার কত টাকা লাগবে? 110 টাকা লাগবে। তাহলে এই যে আজকের 100 টাকার 1 বছর পরে 100 টাকা সমান নয়, কেন নয় বলতে পারবে কি কেউ? এর পিছনে কি কি কারণ আছে? সেই কারণগুলোকে আমরা বলি হলো, লিখে নাও, সেই কারণগুলোকে আমরা বলি হচ্ছিল রিজন ফর টাইম প্রিফারেন্স অফ মানি। প্রশ্ন হচ্ছে অর্থের সময় পছন্দনীয়তার কারণ কি? প্রশ্নটা হচ্ছে এরকম, রিজনস ফর টাইম প্রিফারেন্স অফ মানি। প্রশ্ন অর্থাৎ আজকের 100 টাকার 1 বছর পরে 100 টাকা সমান না হওয়ার পিছনে কারণ কি? কারণ কি বলতে পারবে কেউ কিছু? কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট। প্রথম কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি। ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বিনিয়োগের সুযোগ আছে। অর্থাৎ আজকের 100 টাকা যদি পকেটে রেখে দিই তাহলে 100 টাকাই থাকবে, কিন্তু এই 100 টাকা আমার সামনে অনেকগুলো সুযোগ আছে বিনিয়োগ করার। তাহলে আমি যদি আজকের 100 টাকা
কোনো কোম্পানির যদি একটা শেয়ার কিনে রাখি, তাহলে 1 বছর পরে সেই শেয়ার থেকে আমি কি পাবো? ডিভিডেন্ড পাবো, এবং শেয়ারের মূল্যটা বেড়ে যেতে পারে। সেখান থেকে আমার আয় হওয়ার সুযোগ আছে, অর্থাৎ বিনিয়োগের সুযোগ আছে। তাহলে বিনিয়োগের সুযোগ থাকলে আজকের 100 টাকার 1 বছর পরে 100 টাকা কখনো কেউ যদি আমাকে 1 বছর পরে 100 টাকা দিতে চায়, আমি নিতে আগ্রহী থাকবো না। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে যে এই জন্যই আজকের 100 টাকা এবং 1 বছর পরের 100 টাকা সমান না। কারণ হচ্ছে আমার সামনে সেখানে সেই টাকাটা বিনিয়োগ করলে সেখান থেকে আরও বেশি আয় হওয়ার সুযোগ আছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে হলো আনসার্টেনিটি, অনিশ্চয়তা। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, অর্থাৎ আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকার সাথে তুলনা করতে গেলে হবে না। এই জন্য যে আজকের 100 টাকা দিয়ে আমি আমার প্রয়োজন পূরণ করতে সক্ষম, কিন্তু 1 বছর পরে সেটা সক্ষম নাও হতে পারি। কারণ হচ্ছে ভবিষ্যৎ সম্পূর্ণই অনিশ্চিত, কি হবে আগে থেকে বলা সম্ভব না। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কনজামশন, ভোগের সুবিধা আছে। অর্থাৎ আজকের 100 টাকা দিয়ে আজকে যে পরিমাণ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস আমি ভোগ করতে পারবো বা ব্যবহার করতে পারবো, 1 বছর পরে এই 100 টাকা দিয়ে সেটা পূরণ করা সম্ভব না। কারণ প্রতিনিয়ত সব কিছুর মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভোগের সুযোগ থাকার কারণে, কারণ 100 টাকা দিয়ে আমি আজকে যে পরিমাণ জিনিস বা পণ্যদ্রব্য ক্রয় করে ভোগ করতে পারবো, 100 টাকা দিয়ে 1 বছর পরে সেটা কি ক্রয় করা সম্ভব না। এ কারণে কিন্তু অর্থের সময় মূল্যের গুরুত্ব আছে, বা আজকের 100 টাকার সাথে ভবিষ্যতের 100 টাকা তুলনা করা যাবে না, বা অর্থের পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে। আরেকটি কারণ হচ্ছে হলো ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি কাকে বলে কে কি বলতে পারবা? মুদ্রাস্ফীতি হলো যে জেনারেলি ইনক্রিজিং দ্য প্রাইস, অর্থাৎ পণ্যদ্রব্যের মূল্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া, গড়ে বৃদ্ধি পাওয়া। অর্থাৎ যে পরিমাণ বাজারে পণ্যদ্রব্য আছে, মানুষের কাছে টাকা হয়ে গেছে তার চাইতে বেশি। এই জন্য পণ্যদ্রব্যের দামটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়ার কারণে আজকের 100 টাকা দিয়ে আমি 1 বছর পরে আজকে যে পরিমাণ পণ্যদ্রব্য ব্যবহার করতে পারবো, 1 বছর পরে পারবো না। এর পিছনে কারণ হলো প্রতিনিয়ত প্রত্যেকটা দেশে ইনফ্লেশন আছে, অর্থাৎ প্রাইসিংটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই 4টা কারণ ছাড়া আরও অনেক কারণ আছে। মোটামুটি এই 4টা কারণেই কিন্তু অর্থের সময় মূল্যের ধারণা সম্বন্ধে সকলের একটা ধারণা থাকা উচিত। কারণ আমি কোথাও বিনিয়োগ করতে গেলে ক্যাপিটাল বাজেটিং বলি আর কস্ট অফ ক্যাপিটাল বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানির একটা আলাদা গুরুত্ব আছে। এটা যদি সঠিকভাবে আমি না জানা থাকি, তাহলে কিন্তু আমি আমার বিনিয়োগ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবো না। তাহলে আমরা জানলাম যে অর্থের সময় পছন্দনীয়তার কারণগুলো, অর্থাৎ ভবিষ্যতের সমপরিমাণ টাকার সাথে আজকের সমপরিমাণ টাকা তুলনা করা ঠিক হবে না। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যে অর্থের সময় মূল্য কত ধরনের হয়ে থাকে। আমি এর আগে একটা রেখা টেনেছি, সেখানে বলেছি যে এটা হলো 0, এখানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। অর্থাৎ এটা হলো বর্তমান সময়, আর সামনে যত আগাবো সেটা হলো ভবিষ্যৎ সময়। তাহলে টাইম ভ্যালু অফ মানি কত ধরনের হবে এখান থেকে বুঝতে পারছি। টাইম ভ্যালু অফ মানি দুই ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য, আর আরেকটা হচ্ছে হলো ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। তাহলে বর্তমান সময় কোনটা বোঝাচ্ছে? এইটাকে বর্তমান সময় বোঝাচ্ছে। আর সামনে এটা হলো 1 বছর পরের সময়, 2 বছর পর, 3 বছর, এভাবে 5 বছর সময় পর্যন্ত আমি একটা টাইম লাইন লিখে আঁকাইছি। তাহলে এইখানে যদি আমার 100 টাকা হয় আজকের, সেই টাকাটা 1 বছর পরে কত হবে, 5 বছর পরে বা 4 বছর পরে কত হবে, একটা নির্দিষ্ট সুদের হারে, সেইটা নির্ণয় করার জন্য আমরা দুইটা ফর্মুলা ব্যবহার করতে পারি। একটা হলো প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে ফিউচার ভ্যালু।
অর্থাৎ 5 বছর পরের টাকাটা আজকে কত সেটা নির্ণয় করতে পারি, আবার আজকের টাকাটা 5 বছর পরে কত সেটাও নির্ণয় করতে পারি, বা সেটা জানারও দরকার আছে। যেমন 5 বছর পরের টাকাটার আজকের মূল্য কত সেটা জানার যেমন দরকার আছে, আজকের টাকাটা 5 বছর পরে মূল্য কত হবে সেটা জানারও দরকার আছে। তাহলে সেটা জানতে গেলে আমাকে ধরে নিলাম যে আজকের এই 100 টাকা 3 বছর পরে কত টাকা হবে, 3 বছর পরে এর ফিউচার ভ্যালু কত হবে, এটা একটা প্রশ্ন। ধরে নিলাম সুদের হার হলো 10%, সুদের হার হলো 10%। তাহলে এইটা বের করতে গেলে আমার ফিউচার ভ্যালুর ফর্মুলার যদি লিখি, ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন। এইখানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 100 টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে 10% অর 0.10, এন হচ্ছে 3 ইয়ার্স। এটা যদি আমরা ফর্মুলায় পুট করি তাহলে পাবো হচ্ছে 101 প্লাস 0.10 পাওয়ার হলো 3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1.331, অর্থাৎ গুণ করলে হবে টাকা 133 টাকা। তাহলে আজকের 100 টাকা 1 বছর পরে হয়ে যাচ্ছে হলো 133 টাকা। আর এর আগের উদাহরণে দেখাচ্ছিলাম আজকের 100 টাকা 1 বছর পরে হয়ে যাচ্ছে হলো 110 টাকা। তাহলে আজকের 100 টাকা 3 বছর পরে হয়ে যাচ্ছে হলো 133 টাকা। তাহলে 3 বছর পরের 133 টাকা আজকে কত হবে সেটা যদি বের করতে চাই সেটাও করা সম্ভব। তো সেটা করতে গেলে আমাকে অবশ্যই এই ফর্মুলা থেকে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তার আগে আমরা ফিউচার ভ্যালু কাকে বলে যদি লিখতে চাই, বলতে চাই, জানতে চাই, তাহলে কি বলতে পারি? ফিউচার ভ্যালু বের করতে গেলে আমার কয়টা জিনিস লাগছে? 3টা জিনিস লাগছে। প্রেজেন্ট ভ্যালু লাগছে, সুদের হার লাগছে, আর নাম্বার অফ ইয়ার লাগছে। তাহলে ফিউচার ভ্যালু কাকে বলে যদি বলতে চাই তাহলে কি বলা যায়? ফিউচার ভ্যালু হলো যে আজকের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে কত টাকা হবে বা যত টাকা হবে সেই টাকাকেই আমরা বলছিল ফিউচার ভ্যালু, অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্য। আবার বলছি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে যত টাকা হবে তত টাকাকেই আমরা বলছিল আজকের টাকার ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্য কাকে বলে তোমরা সবাই লিখে নাও, ভবিষ্যৎ মূল্য কাকে বলে তোমরা সবাই লিখে নাও। তাহলে তোমরা লিখে নাও ফিউচার ভ্যালু কাকে বলে, লিখে নাও ফিউচার ভ্যালু ইজ দ্য amount of cash, at a specified time, specified date in the future, specified date in the future, that is equivalent in value, equivalent in value to a specified sum today at a particular interest rate, অর্থাৎ একটি নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে আজকের মূল্যটা কত হবে সেটাকে আমরা বলছিল অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য সম্বন্ধে ধারণা পেলাম। এবার আমরা শিখব হলো বর্তমান মূল্য কাকে বলে বা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা ফিউচার ভ্যালুর যে ফর্মুলা লিখেছি এই ফর্মুলা থেকে আমরা
বর্তমান মূল্য নির্ণয় করব। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা একটু উল্টায় দিই বা চেঞ্জ করে দিই, সেটা হলো যে এই পাশটা সমানের বাম পাশে নিব। তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন সমান সমান ফিউচার ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা হচ্ছে যে ফিউচার ভ্যালুকে 1 প্লাস আই পাওয়ার এন দ্বারা ভাগ করতে হবে, আর ফিউচার ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুকে 1 প্লাস আই পাওয়ার এন দ্বারা গুণ করতে হবে, কারণ ফিউচার ভ্যালুটা সবসময় বেশি হয়ে থাকে আর প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে ডিসকাউন্টিং হয়, ফিউচার ভ্যালুটা ডিসকাউন্টিং হয়ে কমে যায়, সেজন্য ফর্মুলাটা ভাগ হয়েছে। তাহলে আমরা যদি আগের উদাহরণ থেকে যদি আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা গেছে যে আজকের 100 টাকা 10% ইন্টারেস্টে 1 বছর পরে 110 টাকা হয়ে গেছে। তাহলে 1 বছর পরের 110 টাকা 10% সুদের হারে আজকে কত হবে, এটা হলো প্রশ্ন। সেটা যদি আমরা প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে বের করি তাহলে এরকম হবে। সেটা হচ্ছে ফিউচার ভ্যালু হচ্ছে 110 টাকা, সুদের হার হচ্ছে 10%, বছর হচ্ছে 1 বছর। তাহলে এইখানে মান বসালে আমরা পাবো হচ্ছে ফিউচার ভ্যালু হচ্ছে 110 টাকা, 1 প্লাস সুদের হার হচ্ছে 0.10, পাওয়ার হলো n, 1 বছর। তাহলে উপর হচ্ছে 110, নিচে হচ্ছে 1.10, ভাগ করলে হবে 100 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে 1 বছর পরের 110 টাকা আজকে হয়ে যাচ্ছিল 100 টাকা। তাহলে কিভাবে হচ্ছে, ফিউচার ভ্যালু নির্ণয়ের মাধ্যমে। তাহলে ফিউচার ভ্যালু কীভাবে কাকে বলে যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারবো যে ভবিষ্যতের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে আজকে কত হবে। ভবিষ্যতের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে আজকে কত হবে, যেটা আমরা দেখেছি অঙ্কের মাধ্যমে। সেটা হচ্ছে ভবিষ্যতের 110 টাকা 10% সুদের হারে অঙ্কের মাধ্যমে বের হয়ে গেছে 100 টাকা। এটাই হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে যদি লিখতে চাই তাহলে লিখে নাও, প্রেজেন্ট ভ্যালু কাকে বলে যদি লিখতে চাও লিখে নাও। প্রেজেন্ট ভ্যালু is the amount of cash today, that is equivalent in value to a payment, comma, or to a stream of payments, comma, to be received in the future at a particular interest rate, অর্থাৎ একটি ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে আজকে কত হবে, সেটাকে আমরা বলছিল অর্থের বর্তমান মূল্য। তাহলে আমরা টাইম লাইনে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সম্বন্ধে জানলাম সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে, এবং বছরে যদি একবার সুদ দেওয়া হয়, সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা একটু অ্যানুইটি নিয়ে কথা বলতে চাই। তো অ্যানুইটি কাকে বলে যদি বলতে চাই তাহলে আমরা টাইম লাইনে দেখানোর চেষ্টা করছি। 0 বর্তমান সময় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। তাহলে 1 বছর পরে একটি ব্যাংকে 100 টাকা জমা করলাম, 2 বছর পরে 100 টাকা জমা করলাম, 3 বছর পরে জমা করলাম, 4 বছর পরে করলাম, 5 বছর পরে করলাম। অর্থাৎ
প্রত্যেক বছর শেষে আমি আমার কোনো একটা ব্যাংকের ডিপিএসে প্রত্যেক বছর শেষে 100 টাকা করে জমা করলাম। আর আগে কি দেখালাম? আগে দেখালাম যে আজকের 100 টাকা 1 বছর পর অথবা 3 বছর পরে কত হচ্ছে, ভবিষ্যৎ মূল্যটা কত হচ্ছে। তাহলে এই জমাটা আর এইভাবে জমার মধ্যে যে পার্থক্য দেখা যাচ্ছে, সেই পার্থক্যটাকে যদি আমরা অ্যানুইটির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে পার্থক্যটা এরকম হচ্ছে যে এখানে শুধু একবারই জমা হচ্ছে আর এখানে প্রত্যেক বছর পর পর জমা হচ্ছে এবং সে জমার পরিমাণটা হচ্ছিল সমান। তাহলে অ্যানুইটি কাকে বলে? অ্যানুইটি হলো যে একটা নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থ যদি আমি কোথা থেকে পাই অথবা কাউকে যদি দিই, অর্থাৎ প্রাপ্তি এবং প্রদানের যে সিরিজ, তাকে আমরা বলছিল অ্যানুইটি। তো অ্যানুইটি কাকে বলে লিখে নাও অ্যানুইটি ইজ এ রেগুলার periodic payment and annuity is a regular periodic payment and receipt of same amount, অর্থাৎ সমপরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পর পর যদি পাওয়া যায় অথবা কাউকে দেওয়া হয়, তাকে আমরা বলছিল অ্যানুইটি। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হলো যে অর্থের সময় মূল্য কাকে বলে আমরা শিখেছি, আর শিখেছি হলো যে অর্থের সময় মূল্য নির্ণয় করার কয়টা পদ্ধতি আছে। আমরা জানি হলো যে প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে অর্থের সময় মূল্য নির্ণয় করা যায় এবং ফিউচার ভ্যালুর মাধ্যমে অর্থের সময় মূল্য নির্ণয় করা যায়। আর যে জিনিসটা জেনেছি সেটা হলো যে অ্যানুইটি কাকে বলে এবং সিঙ্গেল অ্যামাউন্ট কাকে বলে, অর্থাৎ আজকের 100 টাকা একটা নির্দিষ্ট সময় পরে কত হচ্ছে সেটা জেনেছি এবং জেনেছি যে প্রত্যেক বছর শেষে সমপরিমাণ যদি টাকা জমা হয় তাহলে তাকে আমরা কি বলে সেটা জেনেছি। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই বর্তমান করোনা মহামারীর মধ্যে সবাই নিরাপদে থাকবে, ভালো থাকবে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে ঘরে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।